দেখো নেহাল, আমি তোমাকে সত্যিই ভালোবাসতে পারবো না, কারণ আমার ভাইয়া তোমাকে কখনোই মেনে নেবে না। আর আমি ভাইয়ার কথা ছাড়া কোনো কিছু করতে পারবো না। ভাইয়া আমাকে যেখানে বিয়ে দেবে সেখানেই আমি রাজি। তুমি তাহলে ভাইয়ার সঙ্গে কথা বলো। ভাইয়া যদি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় তাহলে আমিও রাজি। প্লিজ, তুমি আমার কথাটা বুঝতে একটু চেষ্টা করো। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আর আমরা যদি দুজন দুজনকে ভালোবাসি তাহলে ভাইয়া এখানে কোনো কিছু বলবে না, এটা আমার বিশ্বাস আছে। তুমি আমার ভাইয়াকে চেনো না, আর আমি তোমাকে আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি প্লিজ সাবধান হয়ে যাও। আর ভাইয়া যদি দেখে তুমি আমার পিছনে পিছনে ঘুরছো, তাহলে কিন্তু তোমার কি অবস্থা করবে সেটা আমিও জানি না। তুমি আমার চোখের দিকে তাকাও। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, তবুও কেন প্লিজ এমন করছো আমার সঙ্গে? তুমি সবকিছু জেনেও কেন আমাকে জিজ্ঞেস করছো? আর এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, আমারও তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু কোনো কিছুর একটা ভয় হয়। আমার পর যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি তখন? যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে না বলে থাকতে পারবো না। কারণ তোমাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি বিশ্বাস করবে কি না জানি না, তোমার কথা যখন মনে হয় তখন নিজের অজান্তেই হাসি আসে, নিজের অজান্তেই অনেকটা ভালো লাগে তোমার কথা ভাবতে। আমি কি করব? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার অনেকটা ভয় করে ভাইয়াকে দেখে, কারণ ভাইয়া হলো অন্যরকম একটা মানুষ। বলতে পারো পাথরের মতো। কত মেয়ে ভাইয়াকে প্রপোজ করেছে, এমনকি মাও অনেক মেয়ে দেখিয়েছে বিয়ে করানোর জন্য, কিন্তু সেই সব সময় রিজেক্ট করেছে। দেখো, আমার মন বলছে তোমার ভাইয়ার জীবনে এমন একটা মেয়ে আসবে যে তোমার ভাইয়াকে অনেক পরিবর্তন করে দেবে। অনেক পরিবর্তন, মানে অনেক অনেক পরিবর্তন। তুমি সেটা ভাবতেও পারবে না তোমার ভাইয়া কতটা পরিবর্তন হবে। ঠিক আছে, আমার এখনই বাসায় যেতে হবে, না হলে আবার মা বকাবকি করবে, কারণ কলেজ শেষ করে আমি এতক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে আড্ডা দিই না। তাহলে কি সত্যি আমাকে তুমি কোনো কিছু না বলে চলে যাচ্ছ? একটা বার আমাকে কোনো কিছু বলে যেতে পারলে না? ঠিক আছে, তোমার যেহেতু এতই সমস্যা, আমি আর তোমাকে বিরক্ত করব না। কি ব্যাপার, তুমি আমার জন্য কান্না করছো কেন? মেয়েদের মতো ছেলেদের কি কান্না করাটা মানায়? আদৌ এটা সম্ভব? ঠিক আছে, কান্না করতে হবে না। বাসায় কি কথা বলতে পারবো না, মেসেজ করতে পারবো। তাড়াতাড়ি করে বাসায় চলে যাও। কোনো জায়গায় আড্ডা দিবে না। আমি যেভাবে বলবো সেভাবে চলবে, আর আমাকে অনেক ভালোবাসবে। এখন তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে আনো, বাসায় যাব। তারপর আমি তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে আনলাম, আর রিক্সা ডেকে আনার পর তাকে তুলে দিলাম আর ভাড়াটাও দিয়ে দিলাম। আর তখন সে হাসি মুখে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এদিকে আমি অফিসে বসে কাজ করছি, আর এইভাবেই সময়টা পার হলো। আর কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। আর আমি বাসায় ফিরলাম, তখন মা বলতে লাগলো, কি রে, আজকে আসতে এত লেট হলো যে? যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। এই কথা শুনেই আমি রুমে চলে আসলাম। আর রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় বসে বসে কফি খাচ্ছি, সাথে মায়ের হাতের বানানো পিঠা। আর এভাবেই সময়টা পার হলো। তারপর রাতের বেলা সবার সাথে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তারপর আমি অফিসে এসে আমার কেবিনে এসে ফাইলগুলো দেখতে লাগলাম। আর তখনই সাব ইন্সপেক্টর রাকিব সাহেব এসে বলল আমাকে নাকি উপর থেকে কমিশনার সাহেব ডেকেছে। তারপর আমি তাড়াতাড়ি করে ফাইলগুলো হাতে করে নিয়ে স্যারের কেবিনে চলে আসলাম। আমি স্যারের কেবিনের সামনে এসে যথারীতি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করতেই আমাকে স্যার বলতে লাগলো, ভিতরে প্রবেশ করতেই আমাকে স্যার বসতে বলল। আর আমাকে বলতে লাগলো, আমার কাছে মোটামুটি কয়েকটা রিপোর্ট এসেছে, বুঝতে পেরেছো? আমি এইটা তোমার উপর দায়িত্ব দিতে চাই। আমি জানি এটা তুমি ছাড়া আর কেউ পারবে না, কারণ তুমি যতগুলো অপারেশন করেছো, যতগুলোকে সাথে নিয়েছো, ততগুলো গোড়া থেকে উপড়ে ফেলেছো। আমি চাই তুমি এটারও গোড়া থেকে উপড়ে ফেলবে। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সব কাজ ভালোভাবে করার জন্য। তবে স্যার একটা কথা আছে, আমি যতটুকু জানতে পেরেছি যে আপনি যেটার কথা বলছেন সেখানে অনেক রাজনীতিবিদ, অনেক এমপি এখানে যুক্ত আছে।
আমি যদি এই কেসটার মধ্যে তদন্ত করতে যাই তাহলে আমাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হবে, তাহলে কি হবে? আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আর এই জন্যই তোমাকে ডেকে এনেছি। শোনো, আমি তোমাকে এমন পাওয়ার দিচ্ছি যেটা সম্পূর্ণ দায়িত্ব তোমার থাকবে। অবশ্য এই দায়িত্বটা আমি তোমাকে দিচ্ছি না, তোমার সঙ্গে মন্ত্রী সাহেব কথা বলবে। আজকে সন্ধ্যায় রেডি থেকো, ওনার বাসায় যাব। তোমার সঙ্গে নাকি তার কোনো মিটিং আছে। স্যার, মন্ত্রী সাহেব আমাকে দেখা করতে বলেছে। এটা যে আমার কত বড় সৌভাগ্য আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ আমার মতো একটা অফিসারকে উনি যে স্মরণ করেন এটাই অনেক। হ্যাঁ, উনি তোমার বেশ কয়েকটা ফাইল দেখেছে, তুমি কিভাবে অপারেশন করো, কিভাবে তুমি মামলাগুলো সমাধান করো, কিভাবে তুমি সবাইকে অ্যারেস্ট করো, সব কিছু দেখেই তোমার উপর মোটামুটি একটা ভরসা করতে পারছে। ঠিক আছে, এখন গিয়ে তুমি তোমার মতেও কাজ করো। পরে সন্ধ্যার সময় তোমাকে নিয়ে আমি বের হব। তারপর যথারীতি আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে আমি যথারীতি কেবিনে চলে আসলাম। আর কেবিনে এসে আমি আমার মতো কাজ করতে লাগলাম, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হলো। তারপর আমি লাঞ্চের সময় খাবার খেয়ে নিলাম, আর খাবার খেয়ে যথারীতি আবারও কাজ করতে লাগলাম। তখনই আমার ফোনে একটা কল আসলো, আর আমি ফোনটা হাতে নিয়ে দেখি মা কল দিয়েছে। তারপর আমি কলটা রিসিভ করলাম, আর অপাশ থেকে মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আসার সময় তুই কিছু নিয়ে আসিস তো। আর তুই কখন বাসায় আসিস আর কখন বাসা থেকে বের হয়ে যাস, আমি তো কোনো কিছুই টের পাচ্ছি না। অসুস্থ শরীর নিয়ে তোর কোনো খোঁজ রাখতে পারছি না, কি যে করি। মা তুমি যে কী সব বলছো, আর আমি তো ঠিক আছে, তুমি শুধু শুধু আমাকে নিয়ে কেন চিন্তা করছো বলো তো? আর দেখো, আমি টেবিলের উপর ওষুধ রেখে গিয়েছি, তুমি এগুলো খেয়ে নিও, ঠিক আছে? দুপুরে কিন্তু প্রেসক্রিপশন দেখে তারপর খাবে। অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও, ঠিক আছে? আমি খুব দ্রুত ফিরে আসব। তারপর আমি মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পর আমি আমার মতো করে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। বিকেলবেলা অফিস শেষ করে আমি যথারীতি স্যারের কেবিনে চলে আসলাম, আর এসে স্যারকে নিয়ে যেতে লাগলাম মন্ত্রীর বাসার উদ্দেশ্যে। গাড়িতে করে দুজনে বসে যাচ্ছি। তারপর কিছুক্ষণ পর চলে আসলাম, আর যথারীতি গাড়ি পার্ক করে আমি আর স্যার মিলে ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে দেখি মন্ত্রী সাহেবের সঙ্গে আরও অনেক বড় বড় লোক বসে আছে। আমি গিয়ে দাঁড়ালাম, আর স্যার গিয়ে সোফায় বসে পড়ল। তখন মন্ত্রী সাহেব আমাকে বলতে লাগলো, আরে ইয়াংম্যান, তোমার কথাই তো এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। বসো, এখানে এভাবে দাঁড়িয়ে থাকা কোনো প্রয়োজন নেই। তোমার সঙ্গে কথা বলার জন্যই এতক্ষণ বসেছিলাম। তারপর যথারীতি আমি বসে পড়লাম। আর বসে পড়ার পরে মন্ত্রী সাহেব তার নিজের ল্যাপটপ থেকে আমাকে কিছু ছবি দেখালো, আর আমি ছবিগুলো দেখলাম। তারপর মন্ত্রী সাহেব বলতে লাগলো, দেশের মধ্যে অনেক চোরাচালান বৃদ্ধি পেয়েছে, আর কোথা থেকে অস্ত্রগুলো ঢুকছে সেটাও আমরা জানতে পারছি না। তুমি সকল কিছুর দায়িত্ব নিবে, আর আমি কি জানি এজন্য তোমার অনেক কিছু করতে হতে পারে, আর অনেক তোমার উপর চাপ আসতে পারে। আর সেই চাপ যেন একটু কম আসতে পারে, সেটার জন্যই আমি তোমাকে আলাদা একটা পাওয়ার দিচ্ছি। তোমার যাকে সন্দেহ হবে, তোমার যাকের পিছনে থাকতে দেখবে, তাকে তুমি তোমার নিজের মতো করে ব্যবস্থা নিতে পারবে। আমি তোমাকে স্পেশাল অফিসার অফ হেড করে পাঠাচ্ছি। স্যার, আমি আপনার কাছ থেকে এরকম দায়িত্ব কখনো চাইনি, কারণ এরকম দায়িত্ব পেলে আমি কখনো দায়িত্বটা পালন করতে পারবো কি না সেটা জানি না, তবে আমি আমার মতো চেষ্টা করে যাব। তবে স্যার, আমি যখনই একটা মামলার তদন্ত করতে চাই তখনই আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়। আমি 5 বছরে 10 বার ট্রান্সফার হয়েছি, প্রতি 6 মাসে একবার করে ট্রান্সফার হয়েছে আমার। তোমাকে কেন ট্রান্সফার করা হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি, আর খুব ভালো করে জানি বলেই তোমাকে আমি এই দায়িত্বটা দিচ্ছি, বুঝতে পেরেছো? আর আমি হলাম মন্ত্রী, তার জন্য অনেক কিছু চাইলেও করতে পারি না। আমি জানি যে আমাদের কিছু লোকজন আছে যারা এসব করছে, যাদের হাত ধরে এসব হচ্ছে। তবে কে এই শামসুল আলম, তাকে তোমার খুঁজে বের করতে হবে। সেই একমাত্র এই দেশে এসব করছে, এর পেছনে কারা কারা আছে তুমি সেটা খুঁজে বের করবে। আমি সেই দায়িত্ব তোমাকে দিয়েছি। ম্যানেজার সাহেব, আপনি এখনই পেপারস রেডি করুন। তারপর আমি ওনার সঙ্গে আরও বেশ কিছু কথা বলতে লাগলাম, আর ওনার সঙ্গে বেশ কিছু কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। তারপর আমি যথারীতি ওনাকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর মায়ের রুমে গেলাম। মায়ের রুমে যাওয়ার পরে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আসলে আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কীভাবে নেবে, কিন্তু যদিও ভয় লাগছে, কিন্তু না বলেও কোনো উপায় নেই। আসলে আমার একটা কাজের জন্য বাসার বাইরে যেতে হচ্ছে। কাজটা কতদিনে শেষ হবে বা কতদিন লাগতে পারে সেটা আমি
নিজেও জানি না। ছেলে হিসেবে তোকে যেতে দিতে ইচ্ছা করে না, কিন্তু যখনই মনে হয় যে তুই তো দেশের জন্য কাজ করছিস, তখন আসলে বুকটা গর্বে ভরে ওঠে। কারণ তুই দেশের জন্য কাজ করছিস, দেশের মানুষের জন্য কাজ করছিস। এটার মধ্যে সত্যিই প্রকৃত একটা সুখ আছে। আর মা আসার সময় সাদিয়ার জন্য কোনো কিছু আনতে পারেনি, কারণ তাড়াতাড়ি করে চলে এসেছি, তাই মনে নেই আমার। আর সাদিয়া কি কলেজে গিয়েছিল আজকে? হ্যাঁ, কলেজে তো গিয়েছে, এখন মনে হয় রুমে আছে। দেখ তো রুমে বসে বসে কি করে, শুধু শুধু ল্যাপটপে কি করে, আমি কোনো কিছুই বুঝি না। এত বলি যে পড়াশোনাটা করার জন্য, পড়াশোনা না করে কি সব করছে। মা আমি কি করে বলবো, কারণ আমার কথা কি তোমার মেয়ে শুনে? আমাকে তো দামই দেয় না। আর মা, একটা খুশির খবর হলো, আমি প্রমোশন পেয়েছি। আমি এখন স্পেশাল ফোর্স আইএসের প্রধান অফিসার। যাক, আলহামদুলিল্লাহ, তুই নিজেকে উন্নতি করতে পেরেছিস, এটাই অনেক। তোর বাবা আজকে বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতো। মা আমি কালকে সন্ধ্যার দিকে রওনা দেব, বুঝতে পেরেছো? তুমি একটু নিজের দিকে খেয়াল নিও। আর আমি যথারীতি সাদিয়াকে বলে যাব তোমার ভালো করে খোঁজ রাখার জন্য। আর তোমাকে তো বলেছি যে একটা কাজের মেয়ে নিয়ে আসি, তুমি তো না করো। তুমি কি এখন কোনো কিছু কাজ করতে পারো বলো তো? তোমার জন্য আমার কি টেনশন হয় না? এই বয়সে কাজের মেয়ে দিয়ে কি করব? এত বড় একটা ছেলে থাকতে তুই বিয়ে করে একটা বউ নিয়ে আয়, যেই বউয়ের সঙ্গে আমি সারা দিন বসে গল্প করব। আমারও তো একা একা লাগে, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। মা আমার জীবনে এটা হচ্ছে অনেক বড় একটা ক্রিটিক্যাল একটা সময়, বুঝতে পেরেছো? এটা অনেক বড় আমার লাইফের, অনেক রিস্ক, যেটা তোমাকে বলাটা ঠিক না। তুমি শুধু শুধু টেনশন করবে, কিন্তু এটা তোমাকে বলে ফেললাম, একটা ভয়ঙ্কর কেসের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। দেশের মধ্যে চোরাচালান, অস্ত্র পাচার, তারপরে নারী পাচার, অবৈধ ব্যবসা, তারপরে কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করা, এসব কিছু একজন করছে। আর সেই একজনকেই আমাকে খুঁজে বের করতে হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। তারপর যথারীতি আমি মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে রুমে চলে আসলাম। আর রুমে এসে যথারীতি ফ্রেশ হয়ে আমি কিছুক্ষণ ল্যাপটপে কাজ করলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর রাত 10টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে অফিস নেই তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি আমার জিনিসপত্রগুলো গুছাতে লাগলাম। তখন আমার বোন সাদিয়া এসে বলতে লাগলো, ভাইয়া, তুই আজকে কি কোথাও যাচ্ছিস নাকি? আর তোকে নিয়ে তো আমি একটা জায়গা যেতে চাচ্ছিলাম, আমার মার্কেট করতে। কিছু আমাকে মার্কেট করে দে প্লিজ। আমার এখন সময় নেই, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, বুঝতে পেরেছিস? তুই মায়ের দিকে খেয়াল রাখিস। তুই ছাড়া তো এখন মায়ের কেউ নেই। আমিও দূরে চলে যাচ্ছি আমার কাজে, বুঝতে পেরেছিস? আর আমি টাকা দিয়ে যাচ্ছি, তুই তোর বান্ধবীদেরকে সাথে করে নিয়ে মার্কেটে করে নিস। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিস। আমি তো তোর কাছে এসেছিলাম শুধুমাত্র মার্কেট করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, আর তুই আমাকে পুরো দায়িত্বটা ঘাড়ে দিয়ে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তোর মাকে নিয়ে এত টেনশন করতে হবে না, এখন আমাকে টাকা দিয়ে যা। টাকাগুলো ভালো পথে খরচ করিস, শুধু শুধু টাকাগুলো উড়িয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস? আর ভালো একটা রেজাল্ট কর, ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবি, আর না হলে জীবনটা পুরো বৃথা হয়ে যাবে। দেখ, আমি কি তোর কাছে এসব নীতি কথা শুনতে চেয়েছি? আমি তোর কাছে টাকা চেয়েছি, টাকা দে। শুধু শুধু কেন আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর যে কি আমার জ্ঞান কম নাকি? বরঞ্চ তুই আমার থেকে বুদ্ধি নিতে পারিস, কোনো সমস্যা নেই। আমি আবার মানুষকে ফ্রিতে জ্ঞান দিই। আমার মানিব্যাগ থেকে সাদিয়া টাকাগুলো নিয়ে গেল। আমি কোনো কিছু বলতে পারলাম না, তার আগে দৌড়ে চলে গেল। আর আমিও ব্যাগ গোছালাম। সারাটা দিন এভাবেই পার করে দিলাম। আর সন্ধ্যার সময় আমি মাকে বিদায় দিয়ে যথারীতি বের হলাম আর একটা গাড়ি নিয়ে যেতে লাগলাম। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালাম। তারপর গাড়ি থেকে নামতেই একটা ছেলে আমাকে দেখে বলতে লাগলো, স্যার, আমি এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছিলাম। স্যার, আপনি সঠিক জায়গায় এসেছেন। চলেন, আমি আপনাকে হোটেলে নিয়ে যাচ্ছি। ব্যাগটা আমি নিচ্ছি, আমার কাছে দিন। তারপর যথারীতি বিক্রমকে সাথে করে আমি যেতে লাগলাম আর পরিচয় হয়ে নিলাম। আর এভাবেই আমি রুমে এসে যথারীতি ফ্রেশ হয়ে নিলাম। আর তখন বিক্রম আবার আমাকে বলতে লাগলো, স্যার, আপনি খাবারের ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে 3 বেলা খাবার রেখে যাব। আপনার কোনো চিন্তা করতে হবে না। আর চাইলে আপনি রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন। না, আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব। তোমার এত টেনশন করতে হবে না। আর এখান থেকে সব কিছু কাছে তো নাকি? জি স্যার, এখান থেকে সব কিছুই কাছে আছে।
আর অফিসটা এখান থেকে বেশি দূরে নয়, আপনি চাইলে অফিসটা এখনই দেখে আসতে পারেন। আমি আপনার সঙ্গে যাচ্ছি। না, তোমার লাগবে না, তুমি তোমার কাজে যাও, ঠিক আছে? আমার জন্য যতটুকু করেছো ততটুকুই তোমার অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর কোনো সমস্যা হলে আমি তোমাকে কল দেব, তোমার নাম্বারটা দিয়ে যাও। তারপর আমি স্যারের কাছে আমার নাম্বারটা দিয়ে চলে আসলাম। আমি যথারীতি আমার বাসায় চলে আসলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। এদিকে আমি যথারীতি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম ছদ্মবেশে, যেন আমাকে কেউ চিনতে না পারে। আমি একটি রেস্টুরেন্টে চলে আসলাম, আর একটা রেস্টুরেন্টে এসে যথারীতি খাবার খেয়ে নিলাম। তারপর যথারীতি বাসায় এসে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ছদ্মবেশে রেডি হয়ে নিলাম। তারপর যথারীতি চলে আসলাম অফিসে। আর অফিসে এসে সবার সঙ্গে পরিচিত পর্ব শেষ করে যথারীতি আমি আমার কেবিনে বসে কাজ করছি আর কয়েকটা ফাইল দেখছিলাম। আজকে রাতেই আমাকে সবটা ঘুরে ঘুরে দেখতে হবে। আর তখনই ওখান থেকে একটা অফিসার আমাকে এসে বলতে লাগলো, স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে তার একটা গোডাউন আছে। সেই গোডাউনে নাকি সে অনেক জিনিসপত্র রাখেন, আর এটার বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নিতে পারছে না, কারণ ওরা পুলিশকে কিনে নিয়েছে। আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না, কারণ ওরা খুবই ভয়ঙ্কর। আপনাদের মতো অফিসারদের গড়ে বসে থাকা উচিত, কারণ আপনারা এই কাজের জন্য যোগ্য নয়। আপনি একজন আইএএস অফিসার হয়ে আপনি এসব কথা বলছেন? আপনার লজ্জা করছে না? আপনাকে বাংলাদেশ সরকার টাকা দিয়েছে, টাকা দিয়ে ট্রেনিং করিয়েছে দেশের সেবা করার জন্য। যদি আপনাদের মৃত্যু হয় তবুও তো আপনারা সুখে থাকার কথা, আপনাদের গর্ব হওয়ার কথা, কিন্তু আপনারা সেটা না করে হাতে চুরি পরে বসে আছেন। এই পর্যন্ত একটা অ্যাকশনও নিতে পারলেন না। স্যার, এখন পর্যন্ত যেই অফিসারগুলো এসেছে আমাদেরকে কোনো অ্যাকশন নিতে না করেছে, কারণ শুধুমাত্র ওরা বসে বসে বেতন নিত। কিন্তু আপনি প্রথম স্যার, আপনি এটা নিয়ে মাথা কামাচ্ছেন এবং অ্যাকশন নিতে বলছেন। আজকে থেকে এই অফিসের সম্পূর্ণ নিয়মকানুন চেঞ্জ হয়ে যাবে। আপনারাও নিজেকে পরিবর্তন করে ফেলুন, কারণ কখন কার উপর দিয়ে যাবে সেটা কিন্তু বলতে পারছি না। বলে দিলাম, এখনও সময় আছে, ভালো করে নিজেকে পরিবর্তন করুন। আপনাদের মধ্যে এত ভয় কেন? যদি এতই ভয় থাকে তাহলে আপনারা বাজারে গিয়ে মাছ বিক্রি করতে পারতেন। এখানে আসার কি দরকার ছিল? আমার কথাগুলো শুনে উনি মাথা নিচু করে ফেলল। আর তারপর আমি সবাইকে ডাক দিলাম, আর সবাইকে ডাক দিয়ে দাঁড়াতে বললাম, আর সবার সঙ্গে কিছু কথা বললাম। আর সবার সঙ্গে কথা বলার পর বেশ সবাই মাথা নিচু করে ফেললো, মাথা নিচু করে আমার কথাগুলো শুনছে। তারপর আমি পরিশেষে বললাম, দেখুন, আমি এখানে আসার আগে আমি আপনাদের ব্যাপারে ভালো করে জেনে এসেছি। আপনারা খুবই ভালো এবং চৌকস অফিসার। আপনারা এভাবে বসে থাকবেন না। আপনাদের সহযোগিতায় আমি আরও সামনে এগিয়ে যাব। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমরা দেশের জন্য কাজ করছি, আর দেশের জন্য কাজ করে যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা কোনো দ্বিধাবোধ করব না। মৃত্যুকে আমরা ভয় করব না। পরিবার সবারই আছে, কিন্তু অপারেশনে যাওয়ার পরে আমাদের কোনো পরিবার নেই, আমাদের কোনো কিছুই নেই। আমরা একা। আমাদের শত্রুগুলোকে ধরতে হবে, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। আজকে যথারীতি সবাই রেডি থাকবেন আশা করছি। তারপর যথারীতি সবাই চলে গেল, আর সবাই চলে যাওয়ার পরে আমি আবারও কাজ করতে লাগলাম। আর এভাবেই কখন যে লাঞ্চের সময় চলে আসলো বুঝতে পারলাম না। তারপর যথারীতি দুপুরে খাবার খেয়ে আমি বাইরে হাঁটাহাঁটি করতে বের হলাম। যদিও হাঁটাহাঁটি করতে নয়, একটা কাজে বেরিয়েছি, তারপরও সেই কাজটা করে যথারীতি আবার অফিসে এসে কাজ করতে লাগলাম। আর এভাবেই কখন যে অফিসের সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর আমি একটা ফাইল নিয়ে গাড়ি দিয়ে বাসায় ভিড়ছিলাম, আর তখনই হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে চলে আসলো হঠাৎ করে। আর আমিও গাড়িটা তাড়াতাড়ি করে ব্রেক করলাম, আর গাড়িটা ব্রেক করে দেখলাম মেয়েটা রাস্তায় পড়ে গেছে। আর আমি গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে আসলাম, আর মেয়েটার চুল দিয়ে তার মুখটা ঢেকে আছে। আমাকে উঠতে দেখে এই মেয়েটা নিজের চুলগুলো ঠিক করে আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি কি চোখে দেখতে পারেন না নাকি? হ্যাঁ, গাড়ি পেয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আরে, আমি তো ভুল বলছি। আপনার মতো মানুষ আবার কি করে গাড়ি কিনবে? আপনি হয়তো বা এখানকার ড্রাইভার, আর আপনাকে তো ড্রাইভারের মতোই দেখা যাচ্ছে। দেখুন, ড্রাইভার ভালো কথা, আপনি ভালো করে গাড়ি চালাবেন, এভাবে সবার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিবেন না। নাকি মেয়ে দেখলে গাড়ি তুলে দিতে ইচ্ছে করে? আমি জানতাম আমাকে এরকম কিছুই বলবে, কারণ আমি যথারীতি ছদ্মবেশে পোশাক পরছি, এর জন্যই এরকম কথা বলছে। আমি মেয়েটার কথা বলার দিকেই তাকিয়ে আছি মুগ্ধ হয়ে, কারণ মেয়েটা এত সুন্দর করে কথা বলে এটাই প্রথম আমি কাউকে দেখেছি। আর তখন মেয়েটা আবারও বলতে লাগলো, দেখুন,
এখন থেকে ভালো করে গাড়ি চালাবেন, না হলে কিন্তু মালিক আপনাকে লাথি দিয়ে বের করে দিবে, বুঝতে পেরেছেন? আর আমি দেখে কোনো কিছু বলছি না, অন্য কেউ হলে আপনাকে যে কি করতো সেটা দেখে নিতেন। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। অবশ্য ব্যথা পাইনি তেমন একটা। তারপর যথারীতি বস্তিতে চলে আসলাম। আর বস্তিতে এসে দেখি সামনে চাচা দাঁড়িয়ে আছে, আর চাচার সঙ্গে ভালো মন্দ কথা জিজ্ঞাসা করি। আমিও রুমে চলে আসলাম, আর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর তখনই বাড়িওয়ালা চাচা বাইরে থেকে ডাকছে। তারপর আমি মাকে পাঠিয়ে দিলাম, আর আমিও ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। এদিকে আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কারণ মেয়েটা নিচ থেকে আমার গাড়ির সামনে আসলো আর উল্টো আমাকে কথা বলে শুনিয়ে গেল। মেয়েটা বলতে হবে মেয়েটার দম আছে। তাছাড়া মেয়েটা যে এতটা সুন্দর এটা তো আমি আগে কখনো দেখিনি, কারণ মেয়েটার কথা বলার স্টাইল আর যেভাবে কথাগুলো বললো মনে হয় রাগিনি। তারপর আমি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে আমি মেয়েটার কথাই ভাবতে লাগলাম। মেয়েটার নামটা জানা হলো না। মেয়েটাকে যদি আমি আরও একবার দেখতে পারতাম তবু মনে হয় আমার মনটা ভরত না, কারণ ও আমার মনের ভিতরে গেঁথে গেছে। অনেকটা সময় পার হলো, আর আমিও কিছুক্ষণ পর মাকে কল দিয়ে মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। তারপর মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আমি যথারীতি রেডি হয়ে নিলাম বাইরে যাওয়ার জন্য। আমি ড্রেস পরে যথারীতি বের হলাম। পায়ে একটা পিস্তল নিয়েছি, হাতে একটা পিস্তল আছে, এটা দিয়ে হয়ে যাবে। তারপর যথারীতি আমি চলে আসলাম অফিসের সামনে, আর অফিসের সামনে এসে যথারীতি গাড়ি নিয়ে যেতে লাগলাম। আমার সঙ্গে টিম আছে 7 জনের। আমি সবাইকে বুঝিয়ে দিতে লাগলাম কিভাবে কি করতে হবে। আমি যতটুকু খবর পেয়েছি এখানে প্রায় 20 জনের মতো লোক আছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে 7 জন আছি। ওদেরকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা সংখ্যায় কম। ওদেরকে বোঝাতে হবে যে আমরা সংখ্যায় অনেক বেশি, আমাদের কাছে অনেক কিছুই রয়েছে। ঠিক আছে, তোমরা 7 জন যথারীতি তোমাদের পজিশন মতো সেট হয়ে যাবে, কোনো অবস্থাতেই পিছু ফেরা যাবে না। আমরা ওদেরকে দৌড়ে তারপর ফিরব। তারপর সবাই আলোচনা করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। আর যথারীতি গাড়ি থেকে নেমে গাড়িটাকে দূরে কোথাও রাখতে বললাম, আর আমরা এক পা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। সবাই সবার মতো সেট হয়ে গেল, আর আমি প্রথম ফায়ার করলাম। তারপর আমার দেখানো অনুসারে ওরও ফায়ার করতে লাগলো। তারপর আমি সামনে এগিয়ে যেতে লাগলাম, আর এগিয়ে যেতেই হঠাৎ করে কেউ একজন লাথি দিয়ে আমার হাত থেকে পিস্তলটা ফেলে দিল। আর পিস্তলটা ফেলে দেওয়ার পর সে পিস্তলটা নিয়ে নিল। যথারীতি আমি তাকে লাথি দিয়ে তার হাত থেকে পিস্তলটা ফেলে দিলাম। তারপর সে দৌড়াতে লাগলো। বুঝতে পারলাম যে এটাই হচ্ছে এখানকার লিডার, এটাকে ধরতে পারলেই বেশ অনেকটা তথ্য জানা যাবে। তারপর আমি মাইক্রোফোনে সবাইকে বললাম সবাই এদিকটা যেন দেখে, আর আমি ওর পেছনে দৌড়াতে লাগলাম। কোথা দিয়ে দৌড়াচ্ছি কোনো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে একটা গলির ভিতরে প্রবেশ করলাম, আর গলিটা দেখে বুঝতে পারলাম যে এটা একটা বস্তি। বস্তিতে প্রবেশ করতে কোথায় যেন হারিয়ে গেলাম। তারপর আমি খুঁজতে লাগলাম, আর হঠাৎ করে দেখলাম বিকেলবেলার সেই মেয়েটাকে। তার মানে মেয়েটা এখানে থাকে। আমি নিজেকে লুকিয়ে ফেললাম, কারণ আমি চাই না যে আমার এই চেহারাটা দেখুক। তারপর আমি নিজেই মাস্ক পরে নিলাম, আর মাস্ক পরে আমি যথারীতি খুঁজতে লাগলাম। পরে দেখলাম একটা গড়ের ভিতরে যাচ্ছে লুকিয়ে, আর আমি পিছন থেকে তাকে ধরে ফেললাম। দৌড়ে আমি বুক বরাবর একটা লাথি মারলাম, আর সঙ্গে সঙ্গে ও পড়ে গেল। তারপর আমি ঘাড় দৌড়ে নিয়ে যেতে লাগলাম, আর তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি সেটাকে নিয়ে যথারীতি থানায় নিয়ে চলে আসলাম। তারপর একটা রুমে তাকে আলাদা থাকার ব্যবস্থা করে দিলাম, আর বাকিগুলোকে জেলে পাঠিয়ে দিলাম। এসব কাজ করতে করতে বেশ অনেকটা সময়ও চলে গেল। এই শহরের নাম করা গুন্ডা হলো এই শরীফ আহমেদ। এই শরীফ আহমেদকে ধরে ফেললো। যাক, এখন দেখা যায় অনেক উন্নতি করেছে। ওরা এতদিন ধরে অপকর্মগুলো করেছে। এখন যদি একটু মানুষ স্বস্তিতে থাকতে পারে। বস্তির সবাই এরকমটাই বলছে যে তার শাস্তি পাওয়ার দরকার। তারপর আমিও রুমে চলে আসলাম। এদিকে আমি যথারীতি সে আলাদা রুমে প্রবেশ করলাম, আর প্রবেশ করতেই সে আমার দিকে ভূত দেখার মতো দেখালো, আর আমি গিয়ে তার পাশের চেয়ারে টেনে বসলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, দেখ আমি তোকে ভালোভাবে জিজ্ঞেস করব। যদি তুই আমার কথা ভালো মতো উত্তর দিতে পারিস তাহলে তোর সঙ্গে আমার কোনো ঝামেলা করার প্রয়োজন নেই। আর যদি তুই কোনো কিছু করিস বা আমার কথা মতো উত্তর না দিস তাহলে কিন্তু আমাকে অন্যরকম ব্যবস্থা করতে হবে। আর আমরা কি করতে পারি এটা তোর কল্পনার বাইরে। স্যার, বিশ্বাস করেন আমি এইসবের মধ্যে কোনো কিছুতেই নেই। আমি শুধুমাত্র সামান্য মাস্তান। আমি এইসবের মধ্যে কোনো কিছুই জানি না। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। তোর ব্যাপারে আমরা ভালো করে জেনেছি বলেই কিন্তু আমরা
তোর এখানে অ্যাকশনে নিয়েছে, বুঝতে পেরেছিস? আর আমাদেরকে কোনো কিছু বোঝাতে হবে না, তুই তোর নিজেরটার দিকে খেয়াল কর। এখন আমার কথাগুলো শোন, তুই কোথায় থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলি দুইটা মেয়েকে? স্যার, সত্যি কথা বলতে আমি কালকে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম, আর এর সঙ্গে আরেকটা মেয়ে টাকা নিয়ে এসেছিল, হয়তো তার বান্ধবী, আর আমি তাকে আটকে ফেলি আর তাদের মুক্তিপণ দাবি করি 1 লাখ টাকা। একটা মেয়েকে তোরা কিডন্যাপ করেছিলি, তারপর তার বান্ধবীর টাকা নিয়ে আসে, আর টাকা নিয়ে আসার পরও তুই সেই মেয়েটাকেও কিডন্যাপ করে নিস। তার মানে এখন তোদের কাছে দুইটা মেয়ে আছে, ঠিক আছে? তাই এই পর্যন্ত কয়টা মেয়েকে কিডন্যাপ করে টাকাগুলো নিয়েছিস? স্যার, সত্যি কথা বলতে আমরা এই পর্যন্ত মাত্র 45টা মেয়েকে কিডন্যাপ করে প্রায় 45 লাখের মতো টাকা এনেছি, আর ওদেরকে ভয় দেখাচ্ছে যে পুলিশকে কোনো ইনফর্ম করলে মেরে ফেলবো, আর তারা ভয়ে টাকা নিয়ে আসতো, যেভাবে পারতো টাকা দিত আমাদেরকে, আর আমরা সেই টাকাটা অন্য জায়গায় রেখে আসতাম আমাদের উপরে যে সাপোর্ট দেয় ওর কাছে। তা তোদের যে অস্ত্রের চালানটা আসে এটা কোন দেশ থেকে আসে, আর এটা কারা পাঠায়? আর এদের মধ্যে তোদের লিডারকে, তোরা কার কথা শুনে এসব করিস? স্যার, আমি এত কিছু জানি না, আমাকে শুধুমাত্র ওরা ফোন দিয়ে কথা বলে, আমি সেই অনুযায়ী কাজ করি, আর যথাসময়ে আমাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়, অনেক সময় কাজ শেষ হওয়ার আগেই টাকা দেয়। তা কোন নাম্বার থেকে কল আসে? আর তুই কখনো জিজ্ঞাসা করিসনি যে আপনি কে বা কারা? আর তোরা যেটা করছিস সেটা কি ঠিক করছিস? আর তোদের বলে কি হবে? তোদেরকে তো বাঁচিয়ে রাখাই ঠিক হবে না। স্যার, আমি অনেকবার জানতে চেয়েছিলাম, বিশেষ করে আমি যখন প্রথমে গ্যাং নিয়ে চলতাম, তখন হঠাৎ করে একদিন আমার সঙ্গে একটা হুডি পরা লোক কথা বলে আর বলে যে আমি তোমাকে অনেক টাকা দিব, তোমরা এখন থেকে আমার হয়ে কাজ করবে। তারপর আমরা টাকার লোভে তার সঙ্গে কাজ করতে শুরু করি। তারপর থেকে ওনাকে আমরা আর কখনো দেখতে পাইনি। উনি সব সময় আমাদের ফোন করেন, সব কিছু বলেন। এটা আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। উনিও যা যা বলে আমরাও তা করি। সাদ্দাম, তুমি এখনই ওর ফোনটা নিয়ে আসো, আর ও যে নাম্বারে কথা বলতো এটা সম্পূর্ণ কল লিস্ট বের করো। আর কল লিস্ট বের করার পরে ও কোন নাম্বারে বেশি কথা বলতো সেই নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করো। যদি নাম্বারটা ট্র্যাক করতে পারো তাহলে তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর ওদিকে ওই দুইটা মেয়েকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি এখনই বের করার চেষ্টা করছি। আর স্যার, আমার বিশ্বাস হচ্ছে না ও যে কিছু জানে না, এতদিন ধরে কাজ করছে, ও সব কিছুই জানে। স্যার, আমাকে এখন ছেড়ে দিন, আমি তো আপনাকে সবকিছু বলে দিয়েছি। আর আমাকে বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবেন না। যদি আমাকে বেশিক্ষণ এখানে আটকে রাখেন তাহলে আপনাদেরই সমস্যা হবে। আমি যতটুকু বলেছি ততটুকু নিয়ে আপনারা থাকেন। আচ্ছা, তোদের কি মনে হয় আমরা কি গোড়ার ঘাস কাটি বসে বসে? আর সবাইকে এক মনে করিস? সবাই কি তোদের গোলাম হয়ে থাকবে সারা জীবন, আর তোরা মানুষের ক্ষতি করে যাবি? আরে, তুই কি মনে করেছিস আমি তোর ভয়ে এসব কিছু বলে দিচ্ছি? আরে ধুর, আমি তোকে যদি আরো কিছু বলি তবুও তুই কোনো কিছু বের করতে পারবি না, বুঝতে পেরেছিস? আমাদের পুরো দেশের লোক সেট করা আছে, এমনকি বিদেশের প্রতিটা কোনায় কোনায় আমাদের সেট করা আছে। লন্ডন, কানাডা, ইউরোপ, সৌদি, এরকম আরো 15টা দেশের সঙ্গে আমাদের কানেকশন। বুঝতে পারলাম যে তোরা এখন খুব বড় হয়ে গেছিস, তাই না? তবে আমাদের থেকে তো আর হাত লম্বা নয় তোদের। তারপর যথারীতি আমি তার হাতের আঙ্গুল কেটে দিলাম, আর হাতের আঙ্গুল কাটার পর আমি লবণ দিলাম, আর তখন চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। তারপর আমি রুমের দরজা বন্ধ করে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি সেই বস্তি, সেখানে সেই ছদ্মবেশে এসে দাঁড়িয়ে আছে। আর তখনই কলেজে যাব মেয়েটা বের হয়ে আমাকে দেখতে পেল, আর আমাকে দেখতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আর আপনাকে কি আমি আসতে বলেছি এখানে? আপনার কি মানে মাথায় বুদ্ধিশুদ্ধি নেই নাকি? আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, ও কলেজের মেয়েদের দিকে তাকানোর ইচ্ছা, তাই না? আসলে কালকে যখন আমি তোমাকে প্রথম দেখেছি তখন প্রথম দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি। কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি তোমার জন্য, সব সময় তোমার কথাই মনে হয়েছে। তো আপনি ঘুমাতে পারেননি, এটা আপনার বিষয়, কিন্তু আমিও তো ভালো করেই ঘুমিয়েছি, তাই আমার কোনো প্রবলেম নেই। আর আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, বুঝতে পেরেছেন? আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। যতদিন পর্যন্ত তুমি আমাকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো। এটা তুমি যাই কিছু বলো না কেন, তোমাকে তো এইটুকু সহ্য করতেই হবে। ড্রাইভারের সঙ্গে রিলেশন করে নিজের জীবনটাকে উপরে পাঠানোর কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমরা অনেক গরিব, বাবা মা যেখানে বিয়ে দিতে চায়
আমি সেখানেই রাজি। ওকে, দরকার পড়লে আপনি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। আচ্ছা, যারা গাড়ি চালায় তারা কি আসলে মানুষ না? আপনি বলেন তো, আপনার গাড়ির ড্রাইভারদের প্রতি তো খুব কেন? কোনো কিছু তো বুঝতে পারলাম না। সে প্রথম থেকে দেখছে আপনার ড্রাইভারদেরকে মিন করে কথা বলছেন। আসলে আমার বড় বোনকে একটা ড্রাইভারের সঙ্গে বিয়ে দিয়েছিল, আর তিনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই থেকে আমার ড্রাইভারের প্রতি একটা ক্ষোভ ঠিক আছে। এখন আমি আর দ্বিতীয়বার এই ভুলটা করতে চাই না, যত যাই কিছু হোক না কেন। আচ্ছা, মৃত্যু যদি কোনো না কোনোভাবে লেখা থাকে তাহলে তো সবার মৃত্যু সেভাবেই হবে, তাই না? এখানে ড্রাইভারদেরকে দোষারোপ করার কি আছে? আমি তো কোনো কিছুই বুঝলাম না। আপনাকে কি আমি এত কিছু বুঝতে বলেছি? আর আমি বা আপনার সঙ্গে কেন কথা বলছি? দেখুন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। ওকে, আমি আপনার সঙ্গে এখন কথা বলতে পারবো না, আর আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার নেই। আর কখনো সামনে আসবেন না আমার। ঠিক আছে, এখন না হয় আমি গেলাম, কিন্তু কলেজ ছুটি হওয়ার পর আমি ঠিক আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। আপনাকে তো আমার ভালোবাসতেই হবে। আপনি আমাকে ভালো না বেসে থাকতে পারবেন না। কত ছেলে আমার পিছনে ঘুরলো, আর আমার মাইর খেয়ে ছেলেগুলো পিছনে দৌড়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনিও রেডি থাকেন, কোন দিন আপনাকে থাপ্পড় দিয়ে দেই তার কোনো ঠিক নেই। এখন তো আমি আপনার সঙ্গে ভালো মতো কথা বলছি। তারপর যথারীতি মেয়েটা চলে গেল, আর মেয়েটা চলে যাওয়ার পরে আমিও অফিসে চলে আসলাম। অফিসে এসে আমার কাজ করতে লাগলাম, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ওর কলেজে হয়তো ছুটি হয়ে যাবে একটু পরে, আর আমি তাড়াতাড়ি করে বের হলাম। আর বের হয়ে যথারীতি সেই কলেজের সামনে চলে আসলাম। কলেজের সামনে এসে যথারীতি দাঁড়িয়ে আছি। এ প্রথম আমি কারোর জন্য কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেয়েটা বের হলো, আর মেয়েটা বের হয়ে আমাকে দেখতে পেল। আমাকে দেখতে পেয়ে মেয়েটা রাগি চোখ নিয়ে আমার দিকে তাকালো, আর যথারীতি আমি তার পিছনে পিছনে আসতে লাগলাম। আর কিছু দূর যাওয়ার পরে তার বান্ধবীরা তার কাছ থেকে চলে গেল। তার কাছ থেকে চলে যাওয়ার পরে সে যথারীতি আমার সামনে এসে বলতে লাগলো, দেখুন, আমি না আপনাকে আসতে না করেছি, তবুও আপনি কেন এসেছেন আমার কলেজের সামনে? আর আমি আপনাকে কতবার বলবো আমার আপনাকে পছন্দ নয়? তো যেখানে আমি আপনাকে পছন্দ করি না সেখানে আপনি কেন এসেছেন? তাছাড়া আমরা সত্যি অনেক গরিব, বস্তিতে থাকি, আপনার সঙ্গে আমায় মানায় না। এরকম কথা কেন বলছেন? আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান, বুঝতে পেরেছেন? বাবা মায়ের একমাত্র ছেলে, ছোট একটা বোন আছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে করতে চাই। ভালোবাসবে আমাকে? না, আমি আর নিতে পারছি না আপনাকে। আমার পছন্দ নয়, আমি কারোর সঙ্গে রিলেশন করব না, বুঝতে পেরেছেন? এখন আমি যাচ্ছি। আর আমার বাবা যদি দেখতে পারে তাহলে আমাকে অনেক বকা দিবে। আমি চাই না আপনার জন্য বকা শুনতে। প্লিজ বুঝতে চেষ্টা করো তানিয়া, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি। এই, আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি তো আপনাকে আমার নাম কখনো জানাইনি, তাহলে কিভাবে জানতে পারলেন আমার নাম? আমি যাকে ভালোবাসি তার ব্যাপারে একটু খোঁজ না নিলে কি হয় বলো? আর এটা কোনো ব্যাপার হলো? কারণ নাম জানা? তোমার বান্ধবীরাই তো তোমাকে তানিয়া বলে ডাকছে। তারপর তানিয়ার আগে ঘসঘস করতে করতে চলে গেল। আর তানিয়া চলে যাওয়ার পরই আমি তানিয়াকে পিছন থেকে বলে উঠলাম, যাই কিছু করো না কেন, বিকেলবেলা এখানে চলে আসবে। আমি তোমার জন্য ওয়েট করব। যদি না আসো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো বলে দিলাম। প্লিজ একটু আসবা? তারপর কোনো কিছু না বলেই সে চলে গেল। আর সে চলে যাওয়ার পর আমিও আবার অফিসে চলে আসলাম। আর অফিসে এসে আমি সব কিছু কাজ করতে লাগলাম। আর এইসব কাজ করতে করতে কখন যে অফিসের টাইম শেষ হয়ে গেলে বুঝতেই পারলাম না। তারপর আমি বিকালবেলা সেখানে চলে আসলাম। সেখানে এসে আমি যথারীতি দাঁড়িয়ে আছি, আর তখনই দেখলাম আরেকটা মেয়ে তার সঙ্গে আসছে। আর সে এসে আমার সাথে এসে কথা বলতে লাগলো। কি ব্যাপার, আপনি আমার জন্য সত্যি সত্যিই দেখি দাঁড়িয়ে আছেন? আমি তো শুধুমাত্র এমনিতেই ঘুরতে এসেছিলাম, কিন্তু আপনি তো দেখি আসলে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, তোমার নাম্বারটা দিতে পারবে নাকি তোমার ফোন নেই? যদি তোমার ফোন না থাকে আমি কালকে তোমার জন্য ফোন নিয়ে আসবো, ঠিক আছে? আমি আপনার ফোন কেন নিতে যাব? পাগল নাকি? আমি আপনাকে তো আমি সঠিকভাবে চিনিই না। তো আপনি কেন আমার সঙ্গে শুধু শুধু কথা বলছেন? তারপর এভাবেই দাঁড়িয়ে তানিয়ার সঙ্গে আমি কথা বলতে লাগলাম। আর এভাবেই কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। আর মায়ের সঙ্গে কথা বলার পরই তখন আমাকে স্যার কল দিল। আর স্যার কল দেওয়ার পরে আমাকে বলতে লাগলো,
আমি অনেক খবর পেয়েছি, তুমি যেটা করেছো সত্যি অনেক ভালো কাজ করেছো, কিন্তু এখন তোমার উপর আমার অনেক ভয় হচ্ছে। কারণ এমপি অনেক রেগে আছে, কারণ সব কিছুর পেছনে এমপি আছে, এটা তো শিওর। কিন্তু তুমি যে এমপির বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় করেছো আর যেগুলো আমাকে পাঠিয়েছো সবগুলো সত্যি অসাধারণ। এগুলো তুমি না থাকলে করতে পারতাম না। স্যার আপনি এখনই একটা নোট করতে থাকুন, আমি আপনাকে কল দিতে চাচ্ছিলাম আর তখনই আপনি কল দিলেন। শামসুল আলম দেশে আসার কোনো সম্ভাবনা নেই। এভাবে চলতে থাকলে সে কোনো দিন দেশে আসবে না, বুঝতে পেরেছেন? ওর বিস্তারটা অনেক বেশি হয়ে গেছে, যেটা আমাদেরও নাকালের বাইরে। তাই আমাদের পার্শ্ববর্তী দেশের সাহায্য নিতে হবে। পার্শ্ববর্তী দেশের সিআইডি টিম আমাদের সঙ্গে থাকলে ভালো হবে। সেটা আমি জানি, আর অলরেডি আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, বুঝতে পেরেছো? ওরা আমাদেরকে সাহায্য করবে বলেছে। আর শামসুল আলমকে যদি তুমি দেশে আনতে পারো তাহলে তোমাকে নিয়ে আর আইএসকে নিয়ে সরকার অন্যভাবে ভাববে। স্যার আমাদের দেশের প্রতিটা বিভাগেই ওর একটা করে লিডার আছে, যার কথা এসব অপকর্ম করে থাকে। তো আমরা যদি এই লিডারগুলোকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এভাবে যদি ওর সমস্ত জায়গায় ক্ষতি করতে থাকি আর সমস্ত জায়গায় যদি ধ্বংস করে দিতে পারি আর একে একে যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় ওরা নিশ্চয়ই কোনো না কোনো কিছু জানে, আর সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিতে পারবো। তো এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করতে হবে। আর এটা করতে পারলে শামসুল আলম দেশে আসতে বাধ্য হবে, কারণ দেশে না আসলে ওর সব কিছু হারাতে হবে। হ্যাঁ, তুমি অসাধারণ বুদ্ধি দিয়েছো। তোমার কাছ থেকে এরকম কিছুই শুনতে চাচ্ছিলাম আমি। ঠিক আছে, তুমি আমাকে সব কিছু পাঠিয়ে দাও, আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে নিচ্ছি, বুঝতে পেরেছো? আর তুমি তোমার মতো এগিয়ে যাও, আর যা যা প্রয়োজন সেটা আমাকে বলবে, আমি এনে দেবো তোমাকে। ঠিক আছে স্যার, আমি আপনাকে সব কিছুর ঠিকানা পাঠিয়ে দিয়েছি, আপনি সেখানে কমান্ডার পাঠানোর ব্যবস্থা করেন। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পর আমি স্যারের মেলে পাঠিয়ে দিলাম। তারপর যথারীতি আমি ঘুমিয়ে গেলাম। এভাবে পার হয়ে গেল একটা মাস আমি বাড়িতে যাইনি। সব সময় কাজের মধ্যে থাকতে হয়, কখন যে কি হয়ে যায় সেটা বলা যায় না। আর এদিকে তানিয়ার সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে। আমি জানি তানিয়াও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তানিয়া শুধু জানে আমি শুধুমাত্র একজন ড্রাইভার। জানি না সত্যিটা শোনার পর তানিয়ার কেমন মনে হবে। তানিয়ার বাবা রিক্সা চালায়, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ প্রতিটা কাজই সম্মানের। একদিন আমি যথারীতি রাতের বেলা ল্যাপটপে বসে কাজ করছিলাম, আর তখনই আমার ফোনে কল দিল তানিয়া কল দিয়ে বলতে লাগলো, আচ্ছা তুমি কি করো বলো তো? তোমাকে সঠিক সময় কল দিয়ে পাওয়া যায় না কেন? যখন তুমি আমার পিছনে পিছনে ঘুরতে তখন তো তোমার অনেক সময় ছিল, কিন্তু এখন যে আমি তোমার সঙ্গে কথা বলি এখন তুমি আমাকে সময় দিতে চাও না কেন বলো? আসলে আমি কাজ করছি, তার জন্য তোমার সঙ্গে কথা বলতে পারিনি, সরি। এই যে কান ধরলাম, আর কখনই এমনটা হবে না। কালকে কলেজে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করবে, আর না হলে কালকে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তুমি কী সব বলছো? আমি কলেজে যাব না মানে? আর কলেজে না গেলে যদি বাবা একটাবার জানতে পারে তাহলে কি অবস্থা করবে আমাকে? একবার জানো, আমি অনেক বড় হতে চাই। তুমি তো অনেক বড় হবে, তোমার জন্য আমি সব সময় দোয়া করি। আর প্রিয় মানুষটার জন্য দোয়া করতে হয় না, এমনিতেই দোয়া চলে আসে, বুঝতে পেরেছো? তারপর এভাবে আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আমি কথাটা বলা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আমি যথারীতি রেডি হয়ে তানিয়ার সঙ্গে দেখা করতে চলে আসলাম। এসে দেখি তানিয়া আমার জন্য অপেক্ষা করছে। আমি আসতেই তানিয়া আমাকে মারতে লাগলো, আর আমাকে বলতে লাগলো, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তোমার এখন আসার সময় হলো তাই না? তুমি কি এমন কাজ করো শুনি বলো তো? আমার জন্য তোমার সময় হয় না? আগে তো আমায় অনেক সময় দিতে। আমি তানিয়ার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম, আর হাতটা ধরাতে তানিয়া কিছুটা চমকে উঠলো। তখন তানিয়া লজ্জা পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে দুজনে কতক্ষণ ছিলাম মনে নেই। তারপর আমি তানিয়াকে বললাম, কি ম্যাডাম, এভাবে কি থাকবেন নাকি কলেজে যাবেন? যাও, কলেজে যাও, পরে আমি তোমাকে নিতে আসবো, ঠিক আছে? পরে দুজনে মিলে পার্কে যাব। ঠিক আছে, আমি তাহলে কলেজে গেলাম। তুমিও কিন্তু ঠিক মতো খাবার খেয়ে নেবে। যদি তুমি না খাও তাহলে কিন্তু আমিও বাসায় গিয়ে খাবো না, বলে দিচ্ছি। তখনই হঠাৎ করে আমার পিঠের মধ্যে গুলি এসে লাগলো। আমি তাড়াতাড়ি করে তানিয়াকে সরিয়ে দিলাম, আর তানিয়াকে সরিয়ে দিয়ে আমি আমার কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে লাগলাম। আমি গুলি করায় ওরা চলে গেল, আর আমি যথারীতি ওখানেই পড়ে গেলাম। তখনই তানিয়া কান্না করতে লাগলো আর বলতে লাগলো,
কি ব্যাপার, কি হয়েছে? ওরা তোমাকে কেন শুধু শুধু গুলি করলো? ওদের সঙ্গে তোমার কি? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তোমাকে অনেক ভালোবাসি আমি। প্লিজ চোখ খুলো, কে কোথায় আছো? প্লিজ আমার শাহরিয়াকে হাসপাতালে নিয়ে যাও। এদিকে আমার যখন চোখ খুললো তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আর পাশে দেখলাম স্যার, সাদ্দাম, বিক্রম সবাই দাঁড়িয়ে আছে আর পাশে বসে বসে কান্না করছে। আমার পাগলিটা। আমার চোখ খুলতে দেখে সাদ্দাম বলতে লাগলো, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ডাক্তার বলেছে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর যে আপনাকে গুলি করেছিল তাকে মূলত আপনাকে খুন করার জন্য পাঠানো হয়েছিল। আমরা তাকে ধরে ফেলেছি, সে এখন আমাদের হাজতেই আছে। তারপর আমি ওদের সঙ্গে সব কিছু কথা বললাম। আর সব কিছু কথা বলার পরে ওরা বাইরে চলে গেল। আর বাইরে চলে যাওয়ার পরেই আমি তানিয়ার হাতটা শক্ত করে চেপে ধরলাম। শক্ত করে চেপে ধরে আমি এক হাত দিয়ে তার চোখের জলটা মুছে দিয়ে বলতে লাগলাম, কি ব্যাপার, কি হয়েছে? আমার তো কোনো কিছুই হয়নি। তুমি শুধু শুধু কেন কান্না করছো? আর কান্না করতে করতে দেখো চোখ ফুলে গেছে। এমনভাবে কেউ কান্না করে বলো তো? আল্লাহর কাছে আমি সবসময় বলি, আমার মাথায় যতগুলো চুল আছে ততগুলো বছর পর্যন্ত যেন তোমার হায়াত থাকে, আর তোমার সকল বিপদ যেন আমার উপরে আসে, তোমার কোনো কিছু না হয়। এমন সাংঘাতিক দোয়া করলে আল্লাহ তাআলা কি আর কবুল না করে পারে বলো? আর তোমার ভালোবাসার কারণে তো আমি আবারও ফিরে এসেছি। তবু কান্না করো না প্লিজ, কারণ তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। সেটা কি জানো না তুমি? কিন্তু ওরা তোমাকে কেন গুলি করলো? আর এইসব বড় বড় অফিসার কেন তোমাকে স্যার বলছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার যে এমন সুন্দরী আর পিচ্ছি একটা বউ হবে সেটা কি আমি জানতাম বলো? আমার পিচ্ছি বউরা যে এখনও কোনো কিছু বুঝতে পারলো না, এটাই তো সবচেয়ে বড় দুঃখের কথা। আচ্ছা তাহলে শোনো, আমি সিক্রেট আইএস অফিসার অফ ক্রাইম। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম, কারণ এত বড় একজনকে আমি ভালোবেসে ফেললাম। আল্লাহ জানে আমি তো তার কোনো অংশেই যোগ্য না। তারপর আমি মাথা নিচু করে আছি, আর তখন উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে আগে যেমনটা ভালোবাসতাম সবসময় ঠিক তোমাকে এমনভাবে ভালোবাসবো, বুঝতে পেরেছো? তুমি আমার লক্ষ্মী পিচ্ছি বউ। কিন্তু তাহলে তুমি এভাবে ছদ্মবেশে ঘোরাফেরা করতে কেন? আর যেদিন আমি তোমাকে এসব কথা বলেছি তুমি কোনো কথা বলোনি কেন? আমি তো ভেবেছিলাম তুমি ড্রাইভার আর আমাদের ছোট একটা সংসার হবে, এসব ভাবতাম। সংসারের অভাব থাকলেও ভালোবাসাটা কম থাকবে না। শোনো, আসলে আমি ছদ্মবেশে থাকতাম কারণ আমার উপর দিয়ে অনেক কিছুই হয়ে যেতে পারতো। এই যেমনটা ধরো আজকে যা হলো, তার জন্য আমি সবসময় ছদ্মবেশে থাকতাম যেন আমাকে কেউ চিনতে না পারে। তাই আমি এভাবেই চলাচল করতাম সাধারণ মানুষের মতো। কিন্তু যেদিন তোমার সঙ্গে দেখা হয় সেদিন মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসলো যে তুমি যেন আমাকে ভালোবাসো, আমার অবস্থানকে নয়। আর সেইটা পূর্ণ হয়েছে। আর সরি, জানোই তো মোটামুটি মিথ্যা কথা বলেছি তোমাকে। তুমি আমাকে মোটামুটি মিথ্যে কথা বলেছো। আমি যখন কল দিতাম তুমি বলতে আমি এখন কাজ করছি, এখন কথা বলতে পারবো না। সেই দিকে যে তুমি অন্য কাজ করেছো এটা তো আমাকে বলনি, এই জন্য তোমাকে শাস্তি পেতেই হবে অনেক। আমি তানিয়াকে জড়িয়ে ধরতে যাব, তখনই ডাক্তার সাহেব চলে আসলো। আর ডাক্তার সাহেব এসে আমাকে বলতে লাগলো, স্যার, আপনি এখন মোটামুটি সুস্থ আছেন। আপনাকে 2-3 দিন রেস্টে থাকতে হবে। আর যত সময় যদি আপনার ওয়াইফ আপনাকে নিয়ে না আসতো তাহলে আপনাকে আমরা বাঁচাতে পারতাম না। আর উনি তো রক্ত দিয়ে বাঁচিয়েছেন, কারণ ও নেগেটিভ রক্ত আমাদের ব্লাড ব্যাংকে নেই। সত্যি স্যার, আমরা আনন্দিত যে আপনার মতো একজন মানুষকে সেবা করতে পেরে। আমি আপনাদের মতনই সাধারণ মানুষ, আমি তেমন কেউ নেই, বুঝতে পেরেছেন? আর আমার পরিচয়টা যেন কেউ জানতে না পারে, বুঝতেই তো পারছেন একটু সমস্যা আছে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যত সম্ভব চেষ্টা করছি। আর আমাদের এখান থেকে আপনার কোনো কিছু হবে না, আর কেউ পরিচয় জানতে পারবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর ডাক্তার সাহেব আরও কিছু কথা বলে চলে গেল। আর ডাক্তার সাহেব চলে যাওয়ার পরে আমি তানিয়াকে শক্ত করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। আর তখন তানিয়া আমার বুকে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি ঠিক এমন একটা মানুষ আমার জীবনে চেয়েছিলাম যে শুধু আমাকে ভালোবাসবে, সব সময় আমাকে বুকের মাঝে আগলে রাখবে, কিছু হলে আমাকে শাসন করবে, বকা দিবে, আবার তার বুকে টেনে নেবে। জানি না আমি তোমাকে ভালোবাসতে পেরেছি কি না, তবে তোমার সঙ্গে থাকলে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে। শোনো, আমি যখন এসএসসি পাশ করি তখনই আমার বাবা মারা যায়। আর আমার বাবা মারা যাওয়ার পর একটা সময় আমাদের চলার মতো কোনো কিছু ছিল না।
তারপর বাধ্য হয়ে আমি দিন মজুরে কাজ করতাম আর রাত হলে পড়াশোনা করতাম। আর এভাবেই পড়াশোনা করে ছোটো বোনটাকে পড়াশোনা করাতাম, প্লাস সংসারটাও চালাতাম। তারপর আবার মায়ের অসুস্থতা, এখানে টাকা মানে সব মিলিয়ে টাকাগুলো কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না। তারপর আরও বেশি কাজ করতে শুরু করলাম, আর এভাবে দিনরাত পরিশ্রম করার পরে পড়াশোনাটা চালালাম। ইন্টার পাস করে আমি দেখলাম যে সেনাবাহিনীতে লোক নিচ্ছে, আর সেখানে আবেদন করলাম, আর যথারীতি চাকরিটা হয়ে যায়। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার এখানে চাকরিটা হয়ে যাবে। তারপর থেকে নিজেকে অন্যরকমভাবে তৈরি করতে থাকি, কারণ কষ্টটা যে আমি করেছি সেটা সার্থক করা দরকার। তারপর পড়াশোনা করতে লাগলাম, ভালো ট্রেনিং নিলাম, আর এত কষ্ট করার মাঝেও আমি কখনো নিজের দিকে তাকানোর সময় হয়নি, কারণ সবসময় নিজের কেরিয়ারটা নিয়ে ভেবেছিলাম। আর কতটা কষ্ট করেছি এটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। দিনের পর দিন না খেয়েও দেখেছি, না খেয়ে থেকে বোনের মুখে হাসি ফুটিয়েছি, আর এত কষ্ট করেছি বলেই আমি আজকে এখানে আসতে পেরেছি। এই যে দেখলে আমাকে স্যার বলছে, এটা কিন্তু একদিনের পাওয়া নয়। এসএসসির পর থেকে আমার জীবন সংগ্রাম শুরু হয়, আর আজকে আমি সফল হয়েছি। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম যে শুধুমাত্র আমার সুখের সময় পাশে থাকবে না, আমার দুঃখের সময় পাশে থাকবে, আমাকে বুঝবে, একটা মাটির মানুষ হতে হবে। আর চাইলে অনেক উচ্চগড়ের মেয়েকেও বিয়ে করতে পারতাম। এমনকি আমার জন্য মন্ত্রীর মেয়েরও বিয়ের প্রস্তাব এসেছিল মায়ের কাছে, কিন্তু আমি রাজি ছিলাম না। ওরা সবাই অহংকারী, এটা আমি আগে থেকে জানি। আর ওরা শুধু আমার টাকাকে ভালোবাসে, আমার অবস্থাটাকে ভালোবাসে, আমার সম্মানটাকে ভালোবাসে, কখনো আমাকে ভালোবাসেনি। আর আমার মা কিন্তু তেমন একটা শিক্ষিত নয়, কোনো কিছু তেমন বুঝেও না। আমার মাও ঠিক এমনটাই চেয়েছিল, আর এসব অহংকারী মেয়েদেরকে বিয়ে করলে আমার মা কোনোদিনও শেষ বয়সে এসে ভালো থাকতে পারবে না। তোমাকে আমি কেন ভালোবেসেছি জানো? কারণ তুমি কষ্টটাকে ছোটোবেলা থেকে দেখে এসেছো। পিতামাতার প্রতি কতটা শ্রদ্ধা থাকা দরকার সেটা তুমি ভালো করেই জানো। এবং তুমি যে এতিম বাচ্চাদের সাহায্য করো, এটা আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তোমরা নিজেরাই তো চলতে পারো না, তার উপর আবার তোমরা এতিম বাচ্চাদেরকে সহায়তা করো। এমন একটা মানুষ জীবনে চেয়েছিলাম। আর আজকালকার মেয়েরা হলে কি করতো জানো? আমাকে রক্ত দেওয়ার তো দূরের কথা, আমার লাশটাকে ওখানে ফেলে চলে যেত। প্লিজ এমন কথা বলো না। এমন কথা বললে আমার ভিতরে অনেক কষ্ট হয়। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার কাছে কোনো কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমার এসব কোনো কিচ্ছুর প্রতি লোভ নেই, শুধু তোমার প্রতি আমার লোভ আছে। তোমাকে লাগবে আমার। আমি কাউকে ভালোবাসিনি কখনোই। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। তখনই তা নিয়ে আমার বুকের মধ্যে আর শক্ত করে চেপে ধরলো, আর আমিও তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এভাবে কতক্ষণ পার হয়ে গেলে বুঝতে পারলাম না। আর এই 3 দিন তানিয়া সবসময় আমার পাশে ছিল। তানিয়ার বাবা মা আমাকে দেখে গেছে, কিন্তু আমি আমার মাকে এটা শোনাইনি, কারণ শুনলে হয়তো অযথা টেনশন করবে। এমনিতে অসুস্থ মানুষ। আমি থানায় বসে কাজ করছিলাম, আর তখনই হঠাৎ করে আমার ফোন চলে আসলো, আর আমি ফোনটা বের করে দেখি অন্য নাম্বার থেকে কল এসেছে। আমি যথারীতি কলটা রিসিভ করলাম, আর রিসিভ করে ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। তুই আমার কতটা ক্ষতি করেছিস সেটা তুই নিজেও জানিস না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আর তোকে আমি দেখে নিব ভালো করে। তুই আমার কোনো কিছু করতে পারবি না। আমি জানি তুই আর কখনো উঠে দাঁড়াতে পারবি না, কারণ তোর দাঁড়ানোর জায়গাগুলো আমি বন্ধ করে দিয়েছি। সৌদির মারুফ ভাই, ইউরোপের ডেনি, লন্ডনের লাকি সবাই এখন ধরা খেয়ে গেছে। তুই এখন বর্তমানে হংকংয়ে আছিস, তোকে দেশে ফিরতে হবে। আমি দেশে ফিরবো, আর দেশে ফিরলে তোকে কি করব সেটা তুই ভাবতেও পারবি না। তোকে ঘোড়া থেকে উপরে ফেলে দিব, তোর পরিবারকে আমি নিশ্চিহ্ন করে দিব, যেন তোর বংশের কেউ বেঁচে থাকতে না পারে। সমাধির জন্য কিন্তু নিজের দেশটাই কিন্তু অনেক ভালো, কারণ সব কিছু চেনা জায়গা। তো আমার মৃত্যু তোর হাতে হবে। আল্লাহ আমার মৃত্যু যেভাবে রেখেছে সেভাবেই হবে। আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছি, আর দেশে ফিরে তোকে আমি কি করব সেটা তুই 3 প্রহর গুনতে থাক। তোর জীবনের হাত ফুরিয়ে আসছে। আমি যথারীতি আমার নিজের কাজগুলো করছিলাম, আর তখনই আমার ফোনে কল আসলো, আর আমি ফোনটা হাতে নিয়ে দেখি মিনিস্টার কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলাম আর কথা বললাম। তারপর যথারীতি আমি ওনার সঙ্গে দেখা করার জন্য ওনার গণভবনে চলে আসলাম। গণভবনে এসে আমি যথারীতি ওনার সঙ্গে দেখা করলাম, আর উনি আমাকে বলতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন, আর কাকে এসব করার জন্য দায়িত্ব দিয়েছেন? উনি কত বড় লোক, আর আপনি জানেন উনি আমাদের দেশের জন্য সেবা করছে? স্যার, আপনার কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি। আপনার কাছ থেকে আমি ভালো কিছু আশা করতে চাই। আপনি যদি এসব করেন তাহলে জনগণ আপনাকে কি বলবে? নাকি আপনি কোনো চাপের মধ্যে আছেন? স্যার, সত্যি করে বলুন, আপনি কিসের মধ্যে আছেন? কারণ আপনাকে আমি খুব ভালো করে চিনি। আপনার মুখ দিয়ে এরকম কথা বের হবার নয়। আমি আপনাকে যেটা বলছি আপনি সেটাই করবেন, বুঝতে পেরেছেন? আপনি এখনই ওই ছেলেটাকে থামতে বলেন। যতটুকু হয়েছে অনেক হয়েছে।
আমি চাই না যে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করার জন্য আপনাকে পদ থেকে সরানো হয়ে যাবে। স্যার, আমি আপনার সঙ্গে এখানে কথা বলতে সংকোচ বোধ করছি। এখান থেকে সবাই বাইরে চলে যান। ক্যামেরাম্যান কেউ থাকবেন না, সাংবাদিক সবাই আপনারা চলে যান। এখান থেকে ম্যানেজার সাহেব আপনি সবাইকে বের করে দিন। এখান থেকে আমি আপনাকে অর্ডার দিচ্ছি। সবাই চলে গেল, আর চলে যাওয়ার পরে আমি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলাম, আর আমি ওনার হাত ধরে চলতে লাগলাম। আমার অনেক বিপদ, আমার মেয়েকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এটা আরও আগেই বুঝতে পেরেছিলাম। আপনি যেভাবে কথা বলছেন এটা আমি বুঝতে পেরেছি। আর আমি আপনাকে একটা কথা দিতে পারি, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপনি জানেন না আমি কার হাতে দায়িত্বটা দিয়েছি। দেখছেন এই 1 মাসের মধ্যে দেশের মধ্যে কতটা পরিবর্তন এসে গেছে। এখন এই 1 মাসে প্রবেশ করেনি আমাদের দেশ থেকে কোনো কিছু পাচার হয়নি। আপনি জানেন না স্যার আমি কতটুকু খোঁজখবর নিয়ে তার উপর দায়িত্বটা দিয়েছি। ওর প্রতিটা পদক্ষেপ নেওয়ার সময় আমাকে একটু হলেও জানিয়ে পদক্ষেপ নেয়। আপনি দেখবেন স্যার, আমি আপনাকে দেখাবো ও যদি আমার সন্তান হতো আমি তাকে নিয়ে গর্ব করতাম। এই দেখেন স্যার আমার মেইল। আমি আমার ল্যাপটপ বের করে এবং যথারীতি দেখাতে লাগলাম। ঢাকায় দুজনের দায়িত্ব ছিল, আর দুজনের দায়িত্ব যারা যারা ছিল তাদেরকে কিভাবে মারতে হবে, তারা কতটুকু শক্তিশালী, তাদের কাছে কি আছে সব কিছু আমাকে তথ্য দিয়েছে। আর সে অনুযায়ী আমি ব্যবস্থা নিয়েছি। ওদেরকে যদি পুলিশের হাতে দিয়ে অ্যারেস্ট করা হতো তাহলে কোনোভাবেই সম্ভব হতো না। কিছুদিন পর আবারও বের হয়ে যেত। ওদেরকে আমি ক্রস ফায়ার করার অর্ডার দিয়েছি। কিন্তু আপনি যেসব করছেন, এসব করার পিছনে যদি সাংবাদিকরা কি অবস্থা করবে, আপনার এদিকে কি খেয়াল আছে? আরো 15টি দেশে রাজত্ব করছে, আপনি জানেন না ওর সম্পর্কে? স্যার, আমরা মোটামুটি সব দেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। ওখান থেকে যারা যারা ওকে সাহায্য করতে পারেন তারা সবাই ওর কাছ থেকে হাত উঠিয়ে নিয়েছে, আর ওরা নিজেরাও ধরা খেয়েছে। তাদের দেশের আইন অনুযায়ী ওদের শাস্তি হচ্ছে। এই দেখুন প্রমাণ, এখানে সব ডিটেলস আছে। সেটা না হয় বুঝলাম। আর এখন শামসুল আলম যদি দেশে না ফিরে আসে তাহলে আমরা কিভাবে তাকে ধরতে পারবো? ও তো এখন হংকংয়ে আছে, আর হংকং থেকে ও কেন এই দেশে ফিরবে? স্যার, অলরেডি আমার তথ্য মতে ও এখন বাংলাদেশের আসার জন্য প্রস্তুত, আর হয়তো 2-3 দিনের মধ্যেই বাংলাদেশে প্রবেশ করবে। আর বাংলাদেশে প্রবেশ করার পর ও কী করবে সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি। ও সারা জায়গায় বোমা ব্লাস্ট করার চিন্তা ভাবনা করছে। আপনি জানেন ওকে যদি প্রমাণ সহ মারা হয় তাহলে এটা আমার জন্য কতটা রিস্ক হবে? আমাকে বিভিন্ন দেশ থেকে ফোন করা হচ্ছে, আমি শেষ পর্যন্ত ফোনটা বন্ধ করে ফেলেছি। ওরা আমাদের দেশের সঙ্গে সবকিছু উঠিয়ে নিতে যাচ্ছে। স্যার, এটা নিয়ে কি করতে হবে এটা আমি আপনাকে তার সঙ্গে কথা বলিয়ে দিব। স্যার, আমি তাকে কল করছি। তারপর আমি শাহরিয়ারকে কল দিলাম, আর কিছুক্ষণ পরেই শাহরিয়ার কলটা রিসিভ করলো। আর রিসিভ করেন আমি মিনিস্টারের হাতে ফোনটা দিলাম, আর কথা বলতে বলতে বললাম, আসসালামু আলাইকুম স্যার। আপনি যেটা নিয়ে চিন্তা করছেন এটার একটা আইডিয়া আমি আপনাকে দিতে পারি। আমি যেভাবে বলছি আপনার এখন সেভাবেই করতে হবে। যদি আপনি দেশের ভালো চান, জনগণের ভালো চান, আমার কথাটা একটু খারাপ লাগবে আপনার কাছে, কিন্তু আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থভাবে আপনার কাছে ফিরে আসবে। আপনার মেয়ের কোনো কিছু হবে না। আমি থাকতে আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করার পর সাংবাদিকদের সামনে এবং পত্র পত্রিকায় ছড়াতে বলবেন যে সকল প্রমাণ আমরা পেয়ে গেছি। সে সকল প্রমাণ পাওয়ার পরে আমরা যথারীতি আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর সে এখন পলাতক রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল ফোর্স তাকে খুঁজে চলেছে। এটা যদি সরানো হয় তাহলে কি হবে শুনি? এটা দিয়ে তো মনে হয় না কোনো কাজ হবে, কারণ এটা দেশের মানুষের উপর অনেকটা প্রভাব ফেলতে পারে। স্যার, সবাই শুধু জানবে সে এখন পলাতক, আর এভাবেই সারাটা জীবন পলাতক থেকে যাবে। আর ভিতরে কি হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর যথারীতি স্যারের সঙ্গে কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি আমার মতো কাজ করতে লাগলাম। এভাবেই পার হয়ে গেল 3 দিন। আর হঠাৎ করে আমার ফোনে একটা কল চলে আসলো, আর কলটা পেতেই আমি তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলাম। তখন অবাস থেকে শামসুল বলতে লাগলো, এখন নিশ্চয়ই আমার নাম্বারটা চিনতে কষ্ট হয়নি। কিরে, বাংলাদেশ তো চলে আসলাম, কিন্তু তোকে তো এখন কোথাও দেখতে পাচ্ছি না। সামনে আয়, দেখা সাক্ষাৎ করি। খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আমার দেখা হবে, আর তোর নিজের মৃত্যুর জন্য প্রহর গুনতে থাক। বুঝতে পেরেছিস? আচ্ছা, তোর মা আর বোন এখানে রয়েছে, আমি বুঝতে পারছি না তোর মা এতটা অসুস্থ কিভাবে। তুই একটু তাড়াতাড়ি আয়, না হলে তোর মা আর বোন কষ্ট পাচ্ছে যে। তারপর আমি তাড়াতাড়ি করে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি যথারীতি সেখানে সবার সঙ্গে কথা বললাম। আর সবার সঙ্গে কথা বলে আমি একটা প্ল্যান বানালাম। প্ল্যান করে যথারীতি আমি সেখানে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর আমি যথেষ্ট একাই ভেতরে প্রবেশ করলাম। তখনই 2টা ছেলে এসে
আমাকে নিয়ে গেল। তারপর আমি ভিতরে প্রবেশ করতেই সে আমাকে দেখে বলতে লাগলো, ওয়েলকাম ওয়েলকাম, আমি তো এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি, বুঝতে পেরেছিস? দেখ তোর মা আর বোন কতটা কষ্ট পাচ্ছে, কে আছিস ওদেরকে ছেড়ে দে। কুত্তার বাচ্চা, তুই এই দেশ থেকে আর কখনো যেতে পারবি না। তোকে আমার জীবন থাকতে আমি তোকে এই দেশ থেকে চলে যেতে দেব না। তুই অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস। আরে সাধারণ মানুষ আমার কোনো কিছু করতে পারবে না। সাধারণ মানুষ যদি বেশি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করে বা তোরা যদি কোনো কিছু করার চেষ্টা করিস, তাহলে তোদেরকে অনেক আগেই ফেলে দেব। তোরা আমার টিকিটা পর্যন্ত ছুতে পারবি না। আমার সম্পর্কে কতটুকু জানিস তুই? আরে আমি 20 বছর ধরে রাজত্ব করছি। একটা কথা সবসময় মাথায় রাখবি, সত্যের জয় কিন্তু সবসময় হয়। এটা আজ না হয় কাল ঠিকই হবে। তুই এখন সবার চোখে আসামি পালাতক। তোকে এখন সবাই পাগলের মতো খুঁজছে, এটা সবাই জানবে। কিন্তু আমি তোকে এখন মেরে ফেলবো। 2টা বছর নিজেকে তৈরি করেছি। তোর আসলে বুদ্ধি আছে, এটা আমি মানি, কারণ তুই আমার অনেক কিছু করে ফেলেছিস। আজ পর্যন্ত মিনিস্টার আমার উপর দিয়ে কথা বলতে ভয় পায়, সেখানে তুই সাধারণ একটা অফিসার হয়ে অসাধারণের মতো কাজ করেছিস। তোর দম আছে বলতে হবে। যদি দম না থাকতো তাহলে কি আমি এই পজিশনে আসতে পারতাম? যে ছেলেটা দিনমজুরে কাজ করতো আর দিনমজুরে কাজ করে নিজের সংসার চালাতো, সেই ছেলেটা যে এখন এত বড় হয়ে গেছে, তো বুঝতে পারছিস কতটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তারপর ওখান থেকে আমাকে কয়েকজন এসে মারতে লাগলো, আর আমি কোনো কিছু করলাম না। আমি এভাবেই দাঁড়িয়ে আছি। আর একটা সময় আমি মার সহ্য করতে না পেরে সেখানে পড়ে গেলাম। আমার মা চিৎকার দিয়ে কান্না করছে, আমার বোন চিৎকার দিয়ে কান্না করছে। আর তখনই আমি ফায়ার করতে বললাম, আর তার দিকে গোলাগুলি শব্দ বেশি উঠলো। আর আমি গিয়ে মা আর বোনকে তাড়াতাড়ি করে নিরাপদ জায়গায় সরিয়ে আনলাম। তারপর আমিও গিয়ে মারতে লাগলাম। আর একটা সময় আমি আমার কোমর থেকে ছুরিটা বের করে তার পেটে ঢুকিয়ে দিলাম আর বললাম, তুই অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস, আজকে থেকে আমি বাঁচতে দিব না। তুই আমার মা আর বোনকে ধরে নিয়েছিস, তোকে আমি এখানে খুন করব। আর উপরে কি বলতে হবে আর না বলতে হবে এটা আমি খুব ভালো করে জানি। তারপর যথারীতি মারতে লাগলাম। আর আমি সবাইকে অ্যারেঞ্জ করার পরেও আমি তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেললাম। আর বেঁধে ফেলে আমি যথারীতি সে গোডাউনে আগুন লাগিয়ে দিলাম। সাদ্দামকে বললাম, সাদ্দাম, গোডাউনে আগুন লেগে সব কিছু পুড়ে গেছে, বুঝতে পেরেছো? এটাই আমরা সবাইকে বলবো। আর আসামি এখন কোথায় আছে? স্যার, আসামিরা এখন পলাতক। কি বলো তোমরা? আসামি এখন পলাতক না? এটা আমরা সবাই জানি। সবাই সাংবাদিক সম্মেলনে এটাই বলতে হবে। এ বলে আমরা সবাই মিলে হাসতে লাগলাম। তারপর আমি মন্ত্রী সাহেবকে কল দিলাম। আর মন্ত্রী কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো। এবার তাকে বলতে লাগলাম, স্যার, আসামি এখন পলাতক রয়েছে, বুঝতে পেরেছেন? এটাই আপনি সবাইকে বলবেন। তোমাকে কি বলে পুরস্কৃত করব সেটা আমার জানা নেই, তবে তোমার জন্য আমার গর্ব হচ্ছে। এখন দোয়া করি তুমি অনেক বড় হও, আর তোমার 6 মাসের ছুটি দেওয়া হলো। এই 6 মাস তুমি মন ভরে আনন্দ করবে। স্যার, কালকে বিয়ে করতে যাব, দয়া করবেন আমার জন্য, আমরা যেন সারা জীবন সুখে দেখতে পারি। আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার অবস্থান থেকে যতটুকু সাহায্য করেছেন অন্যকেও এভাবে সাহায্য করবে বলে মনে হয় না। তারপরে আমি স্যারের সঙ্গে দেখা করলাম, আর স্যার আমাকে অনেক কিছু বলতে লাগলো। তারপর এভাবে সব করতে করতেই এখন সময় পার হয়ে গেল, আর যথারীতি আমাদের বিয়েটা হয়ে গেল। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, আর সাথে কিছু বন্ধু বান্ধব রয়েছে। তখন পিছন থেকে মা এসে বলতে লাগলো, কি রে, তুই এখানে ভেবে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটা তো তোর জন্য কতক্ষণ ধরে বসে আছে। যা ভিতরে যা, অনেক রাত হলো। আর কি রে, তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? যা ওই রুমে গিয়ে ঘুমিয়ে পড়, কালকে সকালে সবাই বাসায় চলে যাবে, বুঝতে পেরেছিস? আজকে অনেক ফাজলামি করেছিস। আমার বন্ধু বান্ধবের সঙ্গে মা আগে থেকেই অনেক ফ্রি। তারপর আমি বাসর ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি দরজাটা লক করে দিলাম। পিছন থেকে তাকিয়ে দেখি মানুষটা ঘোমটা দিয়ে বসে আছে, আর আমাকে দেখে আমাকে সালাম করতে আসলো। আর আমাকে সালাম করে বলতে লাগলো, তুমি যেভাবে ফাইট করো আমার তো ওইসব দেখে অনেক ভয় লাগে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে আমি এখন সালাম করলাম, আমার সালামটা কোথায়? আমার পকেটে একটা টাকাও নেই, বুঝতে পেরেছো? সব বিয়েতে খরচ চলে গেছে, বন্ধু বান্ধব নিয়ে গেছে, ব্যাংক থেকে তুলতে হবে। এখন পারবো না, আজকে বাকি, কালকে দেবো। এটা বললে তো হবে না, কারণ আজকে নগদ, কালকে বাকি, বুঝতে পেরেছেন? না হলে আমাকে স্পর্শ করতে পারবেন না। আমি আমার মতো করে ঘুমিয়ে যাব, কারণ আপনার জন্য তো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো আপনাকে ফেরত দিতে হবে তো। তখনই আমি তানিয়ার কোমর ধরে আমার কাছে টেনে নিয়ে আসলাম। আর কাছে টেনে নিয়ে আসার পরে তানিয়ার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো, আর আমার কানে কানে বলতে লাগলো, কিভাবে আমার মন গলাতে হয় এটা তো আপনি ভালো করেই জানেন। আমার একটা ইচ্ছে আছে, সেটা আপনি পূরণ করবেন প্লিজ। আমি মা হতে চাই, আমার ফুটফুটে একটা সন্তান হবে, সবাইকে বিরক্ত করবে,
আর সুন্দর একটা সংসার চাই। খুব তাড়াতাড়ি এনে দেবো, আর সেটার জন্যই তো বিয়ে করেছি, তাই না? না হলে তো এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো দরকার ছিল না, বুঝতে পেরেছো? তাহলে শুরু করা যাক। ফাজিল ছেলে, মুখে কোনো কিছুই আটকায় না, তাই না? আমার অনেক লজ্জা করছে, লাইট অফ করে দাও, আমি তোমার সামনে আসতে পারছি না। তারপর আমি লাইটটা অফ করে তাকে কোলে করে নিয়ে বিছানায় চলে আসলাম। আর এভাবেই হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের দুষ্ট মিষ্টি ভালোবাসার সংসারটা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।